Okay, have you downloaded the materials in the Google Classroom? আমাদের ডাউনলোড করা কি শেষ হয়েছে গুগল ক্লাসরুমের জিনিসগুলো? No answer. Okay, I'm going to remove the previous materials after the class. Then Sir, I'll upload the previous sir, new ones. Yes. স্যার আর 2 দিন যদি স্যার টাইম দেওয়া যেত এরকম স্যার আর প্রিভিয়াস ম্যাটার ডিলিট করে দেন স্যার, বিশেষ করে স্যার ভিডিও গুলো বাদে স্যার পিডিএফ গুলো যদি না রিমুভ না করা হয় তাহলে স্যার একটু ভালো হতো স্যার। পিডিএফ তো জায়গা তেমন নেয় না ভিডিওর মতো। যেটাই হোক, I want to remove because গত দিনের যে ক্লাসটা সেটা এখনো আপলোড করা হয় নাই because of this issue. হ্যাঁ বলো, কি বলছিলা? আরো 2 দিন? জি স্যার। 2 দিন তো অনেক সময়, অলরেডি তো 3 দিন চলে গেছে, তাই না? Okay, if you wish to take 2 days more time, I will allow, no problem. তাহলে এখন যে ক্লাসগুলো চলছে সেগুলো তো তোমরা এখন পাবা না, তাই না? এটা তাহলে পরে পাবা, অথবা না, মেইলও করা যায় না বিকজ আই হ্যাভ টু আপলোড ইট ইন দ্য গুগল ড্রাইভ, দেন আই ক্যান সেন্ড দ্য লিঙ্ক। সো অ্যাকচুয়ালি গুগল ড্রাইভ পুরোটাই এখন ফিল আপ হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি তাহলে আজকে কালকে 2 দিন, এই 2 দিন সময় দিলাম, তোমরা সবাই এটা ডাউনলোড করে নাও। আফটারওয়ার্ডস আই উইল ডিলিট দোজ। স্যার পিডিএফ গুলো ডিলিট করে দিবেন? পিডিএফ গুলো রাখলাম, আগে ভিডিও গুলো ডিলিট করে কিছু খালি করি আগে। লিস্ট পসিবল ডিলিট করব, যতটুকু পারবো রাখার চেষ্টা করব। এখন তোমাদের এই প্রেজেন্টেশন এন্ড পিডিএফ এগুলো তো খুব বেশি জায়গা নেয় না, তো যেটা ডিলিট না করলেই নয় সেটা আমি করবো আর কি। স্যার শুরুর দিকের ভিডিও গুলো কয়েকটা ডিলিট করলে হতো স্যার, যেগুলো একদম ফার্স্টের ক্লাস গুলো স্যার, জুন জুলাই এর ক্লাস গুলো, ওগুলো তো এখন কেউ রেকর্ডিং দেখবে না। ওগুলো ডিলিট করলে স্যার এখন মানে কারেন্ট ক্লাসগুলোর ভিডিও আপলোড দেওয়ার মতো স্পেস খালি হবে। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। তোমাদের যেভাবে তোমরা চাও সেভাবেই হবে। ওকে, আমাদের নেক্সট টপিক যেটা ছিল সেটা হচ্ছে ডিফেক্টস ইন ক্রিস্টাল। ডিফেক্টস ইন ক্রিস্টাল যেটা আছে সেটা how the crystal is actually providing you
the changes in ductility, in toughness, in other things, এটার উপরে ছিল। এর পরের চ্যাপ্টার ছিল হিট ট্রিটমেন্ট। এখন আমি ক্রিস্টালের যে জিনিসটা আছে সেটা নিয়ে যেটা বুঝলাম যে হিট ট্রিটমেন্টটা যদি আগে পড়া হয় তাহলে পরে প্রপার্টি গুলো আরো বেটার বোঝা যাবে। এই কারণে হিট ট্রিটমেন্টটা আগে পড়াচ্ছি, দেন আমরা ডিফেক্সিং ক্রিস্টাল সেই জিনিসটা পড়বো। তো হিট ট্রিটমেন্টের মধ্যে আজকে আমরা দুইটা হিট ট্রিটমেন্ট দেখার চেষ্টা করব। এটা হচ্ছে অ্যানিলিং এন্ড নরমালাইজিং। তো হিট ট্রিটমেন্টের কথা আগে অনেকবার বলেছি যে আমরা এই হিট ট্রিটমেন্ট যখন পড়বো তখন প্রত্যেকটা ফেজের ক্যারেক্টারিস্টিক নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা ফেজ কিভাবে কাজ করছে, কিভাবে চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো যতটুকু পারি আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। তো সেই হিসাব করেই আমরা আজকে হিট ট্রিটমেন্ট চ্যাপ্টারটা শুরু করছি। সো স্টিলের হিট ট্রিটমেন্ট করাটা খুবই ইজি একটা প্রসেস। সেখানে আমার একটা কার্ভ খুব বেশি কাজ করে, and এই কার্ভটা সেটা হচ্ছে টেম্পারেচার ভার্সেস টাইম কার্ভ। ওকে, তো এখানে হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টেম্পারেচার পর্যন্ত এটাকে হিট করা হয়, দেন ওই টেম্পারেচারে এই জিনিসটাকে সার্টেন অ্যামাউন্ট অফ টাইম উইদাউট চেঞ্জিং দ্য টেম্পারেচার, মানে কনস্ট্যান্টলি ওই টেম্পারেচারে সার্টেন অ্যামাউন্ট অফ টাইম রাখা হয়, দেন এটাকে কুল ডাউন করা হয়। কুল ডাউন করা হয়, এই কুল ডাউনের বিভিন্ন প্রসেস আছে, সেই প্রসেস এবং রেট আছে। সেই প্রসেস এবং রেটের উপরেই অ্যাকচুয়ালি আমার হিট ট্রিটমেন্টটা অনেকখানি কি বলবো ডিপেন্ড করে। So it's an operation or combination of operation which involves heating of metal or alloy in the solid state at a certain temperature. First heat করব, heating a metal or alloy at certain temperature. Okay, holding it there for some time, কিছুক্ষণ সময় পর্যন্ত সেটাকে হোল্ড করতে হবে, then cooling it to the room temperature at a predetermined rate to obtain desired properties. So যে রেটটা আছে টাইমের সাথে যে টেম্পারেচারের যে ফল, সেই রেটের উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে কি হচ্ছে। সরি, আমরা যেখানে ছিলাম, হিট ট্রিটমেন্টের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে I have to heat it at a certain temperature at the solid state. That means যে আমার সলিড স্টেটটা সবচেয়ে বেশি স্টেবল থাকবে সেই সলিড স্টেট পর্যন্ত অ্যাটলিস্ট যাওয়া লাগবে আমার। ওকে, দেন আই হ্যাভ টু হোল্ড দ্য টেম্পারেচার ফর সার্টেন টাইম। ঠিক আছে, একটা সার্টেন টাইম পর্যন্ত, 1 ঘন্টা 2 ঘন্টা 24 ঘন্টা যেটাই হোক, সার্টেন টাইম পর্যন্ত সেই টেম্পারেচারে তাকে স্টিল রাখতে হবে। দেন আই হ্যাভ টু কুল ইট ডাউন টু দি রুম টেম্পারেচার। এখন রুম টেম্পারেচারটা কত কুইকলি আমি টান দিয়ে নিয়ে আসবো সেই রেটের উপরে অনেক কিছু আমার এই জিনিসটা প্রপার্টি গুলো ডিপেন্ড করবে। ওকে, সো
All basic heat treatment process for steel involves the transformation of austenite. So আমাদের স্টিলের যতই বেসিক হিট ট্রিটমেন্ট আছে সেখানে আমাকে অ্যাটলিস্ট অস্টেনাইট পর্যন্ত হিট করতে হয়। ওকে, the nature and appearance of these transformation products determine the physical mechanical properties, যেটা আমি আগে থেকে বলছিলাম সেটাই লেখা। এই আমার যেই ট্রান্সফরমেশন গুলো ডিপেন্ড করে মোস্টলি অন হাউ ইট ইজ বিং পুলড ডাউন। ওকে, নাও ফান্ডামেন্টাল কি কি? কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে হিটিং পিরিয়ড, একটা হচ্ছে হোল্ডিং পিরিয়ড, আর একটা হচ্ছে কুলিং পিরিয়ড। ওকে, হিটিং পিরিয়ড কি করতে হবে? হিটিং পিরিয়ডে অ্যাটলিস্ট আপার ক্রিটিক্যাল টেম্পারেচার পর্যন্ত এটাকে হিট করতে হবে। ওকে, অস্টেনাইটের যে কথাটা আমরা বলেছিলাম, সেই অস্টেনাইটটার যেই লাইনটা থাকে সেই লাইনটাই কিন্তু আপার ক্রিটিক্যাল টেম্পারেচার। সো ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি ক্রস দিস আপার ক্রিটিক্যাল টেম্পারেচার। ওকে, সো কত কুইকলি এটাকে হিট করেছি দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, বাট ইম্পর্টেন্ট ইজ দ্যাট অ্যাচিভিং দ্যাট টেম্পারেচার। তবে কিছু কিছু মেটালের ক্ষেত্রে হয়তো বা এই জিনিসটা অনেক বেশি ইয়ে করতে হয়, রেটটাও ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি হিটিং রেটটা ইজ নট ইম্পর্টেন্ট ফর মোস্ট অফ দি স্টিলস অ্যান্ড মেটালস। হিটিং আমি 1 ঘন্টাতে করি, 24 ঘন্টায় করি, সেটার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে না। ডিপেন্ড করে হচ্ছে হিট করার পরে কতক্ষণ আমি হোল্ডিং পিরিয়ড করেছি সেটা, এবং কতক্ষণ আমি হিটিং পিরিয়ড কতটা, হোল্ডিং পিরিয়ড কতক্ষণ, এবং হিটিং পিরিয়ডের চেয়ে হোল্ডিং পিরিয়ড অ্যান্ড কুলিং পিরিয়ডটা কি পরিমাণ সেটার উপরে অ্যাকচুয়ালি আমার প্রপার্টি গুলো চেঞ্জ হয়। ওকে, সো হিটিং পিরিয়ডের পর আসতেছে আমার হোল্ডিং পিরিয়ড আর সোকিং পিরিয়ড। হোল্ডিং পিরিয়ডটা কি? হোল্ডিং পিরিয়ড হচ্ছে holding at austeniting temperature for complete homogenization of structure। এটাকে ধরে রাখি এই জন্যে যে আমার যে ক্রিস্টাল, যেই ম্যাটেরিয়াল গুলো আছে, যে ক্রিস্টাল স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারটা ফুল মেটালের মধ্যে একটা হোমোজিনিটি তৈরি করতে হয়। এই জন্য ইউ হ্যাভ টু গিভ সাম টাইম অ্যাট দ্য টেম্পারেচার। হঠাৎ করে উঠে যদি হোল্ডিং পিরিয়ড না থাকে এবং তাকে যদি সাথে সাথে কুল ডাউন করা হয়, ইন দ্যাট কেস ইউ উইল নট গেট দি ডিজায়ার্ড প্রপার্টিস। এবং এক এক জায়গায় মেটালের এক এক জায়গায় এক এক রকম প্রপার্টি শো করতে পারে। ওকে, সো হোল্ডিং দ্য টেম্পারেচার অ্যাকচুয়ালি এটা হোমোজেনাইজেশন এটা করা হয়। সো ইউজুয়ালি 1 hour per 1 inch section is enough for holding। সো তোমার যে থিকনেস থাকবে সেই থিকনেসের উপরে অ্যাকচুয়ালি খানিকটা ডিপেন্ড করে যে কি পরিমাণ হোল্ডিং টাইম থাকা দরকার। সো পার ইঞ্চ সেকশন যদি থাকে, প্রতি ইঞ্চিতে অ্যাকচুয়ালি 1 hour রাখা যায়। ওকে, কুলিং পিরিয়ড, এটাই যেটা আছে, দিস ইজ the important thing, cooling rate that determines the nature of transformation products of austenite। সো সোজা কথা হচ্ছে কুলিং রেটটাই অ্যাকচুয়ালি আমার ডিটারমাইন করে যে আলটিমেট প্রোডাক্টটা কি হবে অস্টেনাইট থেকে। সো ডিপেন্ডিং অন দি কুলিং রেট, হিট ট্রিটমেন্ট অফ স্টিল, তো আমরা কিন্তু স্টিল নিয়ে কথা বলছি। সো আবার কার্বন পার্সেন্টেজ ইজ পয়েন্ট লেস দেন 0.8%। ওকে, 0.25 থেকে 0.8% হচ্ছে আমার স্টিল। সো আমরা এখনো ওই রিজিয়নটাতে আছি। সো এই কুলিং রেটের উপর ডিপেন্ড করে তিনটা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করা যায়। ওয়ান ইজ অ্যানিলিং, সেকেন্ড ইজ নর্মালাইজিং, এন্ড থার্ড ইজ হার্ডেনিং। দুইটা টু দেওয়া। ওকে, অ্যানিলিং, নর্মালাইজিং এন্ড হার্ডেনিং। আমরা অ্যানিলিং এন্ড নর্মালাইজিং আজকে পড়বো, এটা আমরা আগেই বলে রেখেছিলাম। হার্ডেনিংটা আমরা নেক্সট স্লাইডে দেখবো। হিট ট্রিটমেন্ট অফ স্টিল, এটার মধ্যে আমরা দেখতে পাই মাইক্রোস্ট্রাকচার। আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে যে কি টাইপের হিট ট্রিটমেন্ট আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করি মাইক্রোস্ট্রাকচার ডিজাইনের জন্য আর ডিজায়ার্ড প্রপার্টি পাওয়ার জন্য। সো আমরা একটা ডায়াগ্রাম দেখেছিলাম, টিটিটি টাইম টেম্পারেচার, আর একটা হচ্ছে সিসিটি ডায়াগ্রাম। ওকে, এই দুটো ডায়াগ্রাম দিয়ে আমরা হিট ট্রিটমেন্টটা ডিজাইন করা হয়।
স্ট্রাকচার দেখার জন্য এবং প্রপার্টি বের করার জন্য, প্রপার্টি চেঞ্জ করার জন্য। ওকে, in some cases gradation in properties may desired কখনো কখনো দেখা যায় যে কিছু কেস কিছু গ্রেডেশন তৈরি হয়, কিছু দুই টাইপের সারফেস তৈরি হয়। একটা হচ্ছে ইন্টেরিয়রে একরকম পাওয়া যায়, এক্সটেরিয়রে আরেক রকম পাওয়া যায়। তাই সেই ক্ষেত্রে ওইটা যদি আমার প্রয়োজন হয় যে বাইরে আমার শক্ত লাগবে বাট ভিতরে খানিকটা নমনীয় লাগবে, মানে কেসটা উপরের কেসটা একরকম হবে কিন্তু ভিতরের কেসটা অন্য, ভিতরের ইন্টেরিয়রটা অন্যরকম হবে, সেই ক্ষেত্রে আমার হিট ট্রিটমেন্টটা জরুরি হয়। তারপরে তিন টাইপের জেনারেল হিট ট্রিটমেন্ট আমরা দেখতে পাই, একটা হচ্ছে থার্মাল, একটা হচ্ছে মেকানিক্যাল, একটা হচ্ছে কেমিক্যাল, অথবা কম্বিনেশনও হয়, থার্মো মেকানিক্যাল ট্রিটমেন্টও আর থার্মো কেমিক্যাল ট্রিটমেন্টও দেখা যায়। থার্মালটা হচ্ছে আমার নর্মাল যে হিট ট্রিটমেন্ট আমরা এখন পড়ছি সেটা। মেকানিক্যাল হচ্ছে ওয়ার্কিং, মানে হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি মেকানিক্যাল ওয়ার্ক করতে হয়, তার মানে হচ্ছে এটাকে কখনো কখনো হ্যামারিং করা হয়, কখনো কখনো টেনজাইল ফোর্স দেওয়া হয়, ঠিক আছে। এইভাবে জিনিসটাকে মানে গলিত অবস্থায় কখনো কখনো হ্যামারিং করে জিনিসটাকে লম্বা করা হয়, কখনো টেনজাইল ফোর্স দিয়ে জিনিসটাকে লম্বা করা হয় বা থিকনেস কমায় দেওয়া হয়, এই টাইপের। আর কেমিক্যালটা হচ্ছে কম্পোজিশন চেঞ্জ করে দেয় হিট ট্রিটমেন্টের সময়, আমার কেমিক্যাল কম্পোজিশন বা কেমিক্যাল অ্যাডিটিভ যোগ করে এটার ইয়েটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করা হয়। ওকে, সো এই জন্যে যখন এটা কম্বিনেশন থাকে তখন হচ্ছে তোমার থার্মো মেকানিক্যাল ট্রিটমেন্ট আর থার্মো কেমিক্যাল ট্রিটমেন্ট এই টাইপের জিনিসপত্র আছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যেই বিএসআরএম বা আরএসআরএম যে রড গুলো পাওয়া যায় সেখানে কিন্তু একটা জিনিস খুব, বা একেএস যে রড আছে, অ্যাডভার্টাইজমেন্ট গুলো যদি দেখা হয় তাহলে এবারে আমরা দেখতে পাবো যে বলছে তারা একেএস টিএমটি বার। আমরা কি শুনতে পেরেছি? জি স্যার। একেএস টিএমটি বার, তো মানে হচ্ছে টিএমটি মানে হচ্ছে কি তাহলে? থার্মো মেকানিক্যাল ট্রিটমেন্ট। ওকে, যদি কারোর সুযোগ হয় এই রড গুলো সামনাসামনি দেখার জন্য, তাহলে পরে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে ওদের রডের গায়ে লেখা থাকে একেএস টিএমটি বার। ওকে, একেএস টিএমটি বার তার মানে থার্মো মেকানিক্যাল ট্রিটমেন্ট। এটা কি কারণে করা হয়? কারণ হচ্ছে যখন বারগুলো বের হয়, এই বারগুলো যখন গলিত অবস্থায় পি আয়রন থেকে সরাসরি এটাকে যখন বারে পরিণত করা হয় তখন এটার মধ্যে গ্র্যাজুয়ালি একটা এক্সট্রুডারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। এই এক্সট্রুডারের মধ্যে দিয়ে নিয়ে গেলে বারের যে থিকনেসটা আছে সে থিকনেসটা আস্তে আস্তে কমতে থাকে, কমে নিয়ে একটা সময় যেয়ে নিয়ে এক্সট্রুডারের শেষমেশ যেয়ে নিয়ে এটা একটা লম্বা সিলিন্ড্রিক্যাল শেপের একটা রড তৈরি করে। বাইরে যেতে বলছিলাম আমাকে নিয়ে গেছিলাম স্যার, ওই স্যারে আমাকে একটু বললো কিছু টাস্ক দিছে, স্যার আপনারা কিছু। So, so this is the actually TMT বারের যে রহস্য, সেই রহস্যটা এরকম। Okay, so last year level 4 students visited AKS factory. Okay, তো সেখানে AKS ফ্যাক্টরিতে যেয়ে আমরা সম্পূর্ণ এই রডের যেই ইয়েগুলো আছে, যেই কিভাবে এই জিনিসটা তৈরি করা হয় সেটা আমরা দেখে আসছি। Okay, how things are done. How things are done from the very start, that means এই স্ক্র্যাপ থেকে শুরু করে কিভাবে এটা একদম শেষমেশ যে একেএস রডে পরিণত হয়েছে পুরো প্রসেসটা আমরা দেখে আসছিলাম। সো হোপফুলি আমরা তোমরা যখন পড়তে উঠবা তখনও এরকম একটা
ভিজিট হবে, তো সেখানে আমরা গেলে পরে সেখানে তোমরা দেখতে পাবো যে টিএমটি বা থার্মোমেকানিক্যাল ট্রিটমেন্ট কিভাবে করা হচ্ছে। ওকে, তো একটা যে ব্রড ক্যাটাগরি যদি আমি করতে চাই তাহলে পরে আমি হিট ট্রিটমেন্টটাকে কিভাবে ভাগ করতে পারি। তো বাল্ক ট্রিটমেন্টের মধ্যে যদি বলি হিট ট্রিটমেন্ট, তাহলে অ্যানিলিং, নরমালাইজিং, হার্ডেনিং এন্ড টেম্পারিং, দেন মার টেম্পারিং এন্ড অস টেম্পারিং, পাঁচটা আছে। ওকে, অ্যানিলিং, নরমালাইজিং, হার্ডেনিং, মার টেম্পারিং, অস টেম্পারিং, পাঁচটা আছে। অ্যানিলিং এর মধ্যে আবার ফুল অ্যানিলিং, রিক্রিস্টালাইজেশন, স্ট্রেস রিলিফ এন্ড স্পেরোডাইজিং, চারটা ভাগে পাওয়া যায়। আর যদি শুধুমাত্র সারফেসটা করতে চাই, উপরের সারফেসটা, সেটা আমি থার্মাল করতে পারি, থার্মোকেমিক্যাল করতে পারি। থার্মালের মধ্যে ফ্লেম, ইন্ডাকশন, লেজার, ইলেকট্রন বিম। আর থার্মোকেমিক্যালের মধ্যে কার্বোরাইজিং, নাইট্রেটিং, কার্বোনাইট্রেটিং। সো কার্বোরাইজিং মিন্স আমি কার্বন অ্যাড করব, নাইট্রেটিং মিন্স নাইট্রোজেন অ্যাড করব, কার্বোনাইট্রেটিং মিন্স কার্বন এবং নাইট্রোজেন একত্রে অ্যাড করব। এখানে হচ্ছে তো আমার হিট দেওয়ার পরে গলিত অবস্থায় থাকবে, সেখানে আমি কার্বনের কন্টেন্ট যদি মনে হয় আমার বাড়াইতে হবে, ইন দ্যাট কেস আমি কার্বনের কন্টেন্ট বাড়াই দেব। আমি অ্যাডিশনালি কার্বন অ্যাড করব কেমিক্যালি, তখন সেটাকে কার্বোরাইজিং বলা হয়। এটা আমরা আস্তে পরে আসবো। সো যদি আমি ক্লাসিফিকেশন করি, সো বাল্ক এন্ড সারফেস এই দুই ভাবে করা হচ্ছে, অ্যানিলিং, নরমালাইজিং, হার্ডেনিং, মার টেম্পারিং এন্ড অস টেম্পারিং হচ্ছে আমার মেইন পাঁচটা ভাগ। আর সারফেসের মধ্যে থার্মাল আর থার্মোকেমিক্যাল হচ্ছে মেইন দুইটা ভাগ। সো এখন আমরা একটা একটা করে শেখা শুরু করব। সো অ্যানিলিংটা কি? অ্যানিলিংটা হচ্ছে আমি আমার মেটালটাকে or আমার স্টিলটাকে I am going to actually heat it up to a certain temperature, then I have to hold it at that temperature, এবং যেই কুলিংটা হবে সেই কুলিংটা হবে খুবই স্লো। ওকে, স্লোলি আমি এটাকে এক্সকিউজ মি, আমি এটাকে স্লোলি আমি এটাকে কুল করতে থাকবো। কুল করে অ্যাডিশনাল যে মেশিনিং যে প্রপার্টি গুলো আছে, যে আস্তে আস্তে এটাকে সেটার জন্য রেডি করতে থাকবো। ওকে, সো আমার কুলিং রেটটা হচ্ছে অ্যানিলিং এর ক্ষেত্রে স্লো। এই স্লো কুলিং রেটের কারণে কি হয়? স্লো কুলিং রেটের কারণে আমার যে এই ক্রিস্টাল গুলো, সেই ক্রিস্টাল গুলো আবার রিশেপ হওয়ার সময় পায়। ওকে, আমার কিন্তু অস্টেনাইটে হচ্ছে বিসিসি মানে বডি সেন্টার কিউবিক, আবার আমার পারলাইট কিন্তু হচ্ছে এফসিসি ফেস সেন্টার কিউবিক। সো আমার কিন্তু ক্রিস্টাল চেঞ্জ হচ্ছে। এই ক্রিস্টালাইজেশন চেঞ্জের যে সময়টা, এই সময়টা কিন্তু যদি আমি অ্যালাউ না করি তাহলে কিন্তু সম্পূর্ণরূপে বিসিসিটা এফসিসিতে পরিণত হতে পারবে না। আর ইউ গেটিং মাই পয়েন্ট? जी सर। সো ফুল এই সময়টা যদি আমি অ্যালাউ করি, ইন দ্যাট কেস আমার ফুল স্ট্রাকচারটা প্রপারলি রিক্রিস্টালাইজড হবে এবং প্রপারলি এটার ট্রান্সফরমেশনটা থাকবে। আর যদি আমি অ্যালাউ না করি, ইন দ্যাট কেস আমার অন্য টাইপের একটা জিনিস ক্রিয়েট হবে, ক্রিস্টালাইজেশনটা হবে না। সেটা তখন দেখা যাবে যে আহ, কি বলে, দেখা যাবে যে ডাকটাইলের জায়গায় ব্রিটেল হয়ে গেছে। ওকে, ডিফেক্ট তৈরি হয় তখন। ঠিক আছে, সো এটা হয়। তাহলে এটা যদি আমি করি তাহলে পরে অ্যাকচুয়ালি আমার স্টিলে কি কি পরিবর্তন আসে? ফার্স্ট ইজ হার্ডনেস কমানো দেওয়া হয়। ওকে, হার্ডনেস কমে, রেসিডুয়াল স্ট্রেস যেটা আছে, স্ট্রেস কমে যায়, টাফনেস বাড়ে, ডাক্টিলিটি চলে আসে, গ্রেইন সাইজ রিফাইন্ড হয়। ওকে, আর ইমপ্রুভ ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক প্রপার্টিজ অ্যান্ড ইমপ্রুভিং মেশিনেবিলিটি। ওকে, সো এই অ্যানিলিং এর মাধ্যমে আমার কি কি জিনিস চেঞ্জেস হয় সেটা আমি দেখলাম। তো ফার্স্ট এমন হচ্ছে কিছু ম্যাটেরিয়াল, কিছু তোমার অ্যাপ্লিকেশন থাকবে যে অ্যাপ্লিকেশন গুলাকে তোমার অত বেশি হার্ড ম্যাটেরিয়াল ইউজ করার প্রয়োজন হয় না, বাট ইট নিডস টু হ্যাভ আ ডাক্টিলিটি।
ওকে, ডাকটাইল ম্যাটেরিয়াল হতে হবে বাট হার্ড হওয়া যাবে না। সো ডাকটিলিটি বাড়ানোর জন্য অ্যানিলিং করা হয়। তারপর রিফাইন গ্রেইন সাইজ আমরা কিন্তু ওই যে ট্রান্সফরমেশনে দেখেছি যে সবসময় ওই গ্রেইন বাউন্ডারি থেকে চেঞ্জ হওয়া শুরু হয়। তো এখন গ্রেইন বাউন্ডারি গুলো যদি বড় বড় হয়, গ্রেইন সাইজ গুলো যদি বড় বড় হয়, তাহলে আমার গ্রেইন বাউন্ডারি গুলো চেঞ্জটা হওয়ার সময় মানে ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। ওকে, কিন্তু যদি এই জিনিসটা অনেক ফাইন হয় বা অনেক পাউডারের মতো সূক্ষ্ম হয়, তখন কিন্তু আমার এই জিনিসটা অ্যাডপ্ট করতে পারে। সো যখন গ্রেইন সাইজটা ছোট হয় বা বড় হয়, সেটার উপরও অ্যাকচুয়ালি অনেকগুলো প্রপার্টি ডিপেন্ড করে। তো অ্যানিলিং এর ক্ষেত্রে কি হয়? অ্যানিলিং এর ক্ষেত্রে আমার যে গ্রেইন সাইজটা, সেই গ্রেইন সাইজটা অনেকটা কোর্স গ্রেইন সাইজ থেকে ফাইন গ্রেইন সাইজে পরিণত হয়। গ্রেইন সাইজকে যদি আমি দেখি, গ্রেইন সাইজ কিরকম হতে পারে, এটার কথা বলতে গেলে রাইট, কোর্স অ্যান্ড ফাইন। ওকে, কোর্সটা কি? কোর্সটা হচ্ছে দানা দানা, বাংলায় হচ্ছে দানা দানা। ওকে, বড় বড় দানা হয়। আর ইয়ে হচ্ছে ফাইন, মানে হচ্ছে মিহি মিহি দানা। ওকে, সো কোর্স গ্রেন সাইজ আর ফাইন গ্রেন সাইজ, যখন আমার ফাইন গ্রেন সাইজ হয় তখন সেটা কি হয়, সেটা আমার অ্যাডাপ্টেবিলিটি হয়, অ্যাডাপ্টেবিলিটি বেটার হয়। ওকে, ডাকটাইল হতে হবে। আর যখন কোর্স গ্রেন হবে, বড় বড় হবে, তখন হচ্ছে আমার এই জিনিসটা ইয়ে হবে। আমরা কিন্তু কোর্স আর ফাইন দেখেছি, ঠিক আছে? যখন আমার এরকম বড় বড় থাকে, এটা হচ্ছে কোর্স, আর যখন এই যে ছোট ছোট থাকে, ফাইন। ঠিক আছে, সেটা হচ্ছে কোর্স গ্রেন, এটা হচ্ছে ফাইন গ্রেন। ক্লিয়ার? ওকে, এখন স্টেপস কিভাবে করা হয়। সো হিটিং দ্য ম্যাটেরিয়াল ইনটু অ্যান অস্টেনাইট রিজিয়ন, দ্যাট মিনস হচ্ছে আমার 1130 ডিগ্রি সেলসিয়াসের উপরে যাবে, রাইট? হোল্ড দ্য স্টিল ফর 1 hour ফর ইচ 1 inch অফ থিকনেস। যদি 2 ইঞ্চি হয় তাহলে 2 ঘন্টা থাকবে, আর যদি 1 ইঞ্চি হয় 1 ঘন্টা থাকবে, 10 ইঞ্চি হলে 10 ঘন্টা থাকবে। এটা হচ্ছে থাম্ব রুল, মানে সেফার অপশন। দেন স্লোলি কুল দ্য স্টিল, স্লোলি ফার্নেস কুল দ্য স্টিল। ফার্নেস কুল মানে হচ্ছে যেইখানে আমি গরম করছি, যে ফার্নেসে আমি গরম করছি, সেখানেই আমি এটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ওকে, সো দিস ইজ অ্যানিলিং, যে স্লোলি এই জিনিসটাকে কুল করতে হবে। দেন আই ক্যান সো আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এই ফার্নেসে জিনিসটা গরম করি, ঠিক সেই ফার্নেসেই এই জিনিসটা আমাকে ঠান্ডা করতে দেয়া হবে। ওকে, ঠান্ডা করার পরে দেন after it comes to the room temperature, then I can say that this metal is annealed, fully annealed. Okay, এখন
স্লো কুলিং কি করে? স্লো কুলিং করে কি, যে কার্বনটা আছে সেই কার্বনটাকে যে স্ট্রাকচারের মধ্যে যে পারলাইটটা থাকে সেই পারলাইটের মধ্যে এক্সেস ফেরাইট হিসেবে এটাকে প্রিসিপিটেট করার জন্য অ্যালাউ করে। ওকে, চ্যানেলিং করার পরে আমার এই যে কার্বনটা আছে সেই কার্বনটা প্রিসিপিটেট হয় ফ্রম দি কোর্স পারলাইট যখন ফেরাইট বেশি থাকে। সো অ্যানিলিং এর পরে স্টিলটা অনেকখানি সফট অ্যান্ড ডাকটাইল হয়ে আসে। আমরা যে বললাম যেরকম যে হার্ডনেস কমে যায় বা ডাকটিলিটি বাড়ে। সো আফটার অ্যানিলিং it becomes really soft and ductile. So ductility যদি আমার কোনো স্টিলের জন্য কোনো অ্যাপ্লিকেশনের জন্য I need to have a ductile steel, then I must follow this annealing heat treatment. So এই annealing এর আমরা অনেকগুলো দেখেছিলাম, ভাগ দেখেছিলাম। ওটা ছিল এখানে কিন্তু 1 2 3 4টা ছিল, 1 2 3 4টাই এখানে আছে। So full annealing এর মধ্যে কি হয়? Heating and holding the steels to austenitic temperature, then cooling very slowly through the transformation range. Okay. So produces ferrite perlite structure, refined grains, improves ductility. এটা হচ্ছে full annealing. যদি stress relief এর কথা বলি, then heating and holding to below lower critical temperature. Austenizing temperature কিন্তু হচ্ছে আবার ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রস করে হয়েছে, আর স্ট্রেস রিলিফের জন্য হচ্ছে লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে এটাকে করা হয়েছে, হিট করা হয়েছে এবং হোল্ড করা হয়েছে, দেন এটাকে কুল ডাউন করা হয়েছে। So any residual stress due to heavy machining or other cold working process, non-uniform cooling and phase transformation. So সেই কুলিংটা হয় এই ক্ষেত্রে ফেজ ট্রান্সফরমেশন খুবই কম হয়। ওকে, এটাকে বলা হয় স্ট্রেস রিলিফ অ্যানেলিং। সো পার্থক্য কি? পার্থক্য হচ্ছে লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে এটাকে কুল করা হয়েছে। প্রসেস অ্যানেলিং কি? প্রসেস অ্যানেলিং ইজ সিমিলার টু দি স্ট্রেস রিলিফ অ্যানেলিং। এটা কি হয়েছে? স্ট্রাকচার রিফাইন্ড বাই প্রসেস অফ রিকভারি অ্যান্ড রিক্রিস্টালাইজেশন। সো আমাকে এটাকে আগেরটাতে যেটা ছিল স্ট্রেস রিলিফ অ্যানেলিং এর মধ্যে এটাকে ফুললি আমার স্ট্রাকচারটা চেঞ্জ করতে দেয় নাই, ট্রান্সফরমেশনটা হয় না, অ্যালাউ করে নেই। এই ক্ষেত্রে আমি এই জিনিসটা অ্যালাউ করতে হবে, রিকভারি অ্যান্ড রিক্রিস্টালাইজেশন করা পর্যন্ত এটা রাখতে হবে। স্ফেরোইডাইজিং অ্যানেলিং কি তাহলে? স্ফেরোইডাইজিং হচ্ছে ভেরি সফট স্টিল গুড মেশিনিং করার জন্য। সো এখানে কি হয়? Prolonged heating breaks perlite and cementite network and spheroids of cementite and ferrite in matrix form. So এখানে হচ্ছে আমার হিটিংটা অনেক বেশি সময় ধরে করতে হবে। If I actually keep heating this steel for a longer period of time, then এই spheroidize হচ্ছে যে আমার ছোট ছোট নেটওয়ার্ক তৈরি হয়, ছোট ছোট আমার কি বলবো, ছোট ছোট কম্বিনেশন অফ ফেরাইট অ্যান্ড সিমেন্টাইটের ছোট ছোট দানা তৈরি হয়, মানে দুইটা মিক্সচার করে দানা তৈরি হয়। নট অস্টেনাইট একটা, মানে ফেরাইট আর সিমেন্টাইট আলাদা, এই দুটো মিলে ছোট ছোট একটা ম্যাট্রিক্স তৈরি করে। ওকে, এটার যখন আসবে, কি বলবো, এটা যখন মাইক্রোস্ট্রাকচার আসবে তখন দেখতে পাবো। ওকে, সো স্ফেরোইডাইজ হচ্ছে ছোট ছোট করে ম্যাট্রিক্স তৈরি করা। আপাতত এইটুকুই শুনি, পরে ডিটেলসে যাব। স্ফেরোইডাইজিং একটা আলাদা একটা আছে, ওটাতে যাব যখন তখন। সো অ্যানেলিং ভার্সেস অস্টেনাইজিং, তার মানে হচ্ছে অস্টেনাইট করা এবং অ্যানেলিং করা এই দুটোর মধ্যে কি পার্থক্য? সো পার্থক্য হচ্ছে একটা হচ্ছে মেটালটাকে সফট করে, একটা হচ্ছে হার্ড করে। সফট করে কোনটা? অ্যানেলিংটা করে সফট, আর হার্ড করে হচ্ছে অস্টেনাইটটা।
Okay, both involve heating steel to austenite region, only difference is cooling time. Okay, if fast carbon is looked into structure, এটা মার্টেনসাইট হয়। যদি খুব কুইকলি এটাকে কুল ডাউন করা হয়, then it becomes martensite, and যদি খুব slowly করা হয়, then it becomes slow coarse pearlite, which is soft, which is actually aniline. Okay. সো রেঞ্জ অফ অ্যানেলিং আমরা যেটা বলেছিলাম যে আপার ক্রিটিক্যাল অ্যান্ড লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারের মধ্যে কিভাবে করা হয়। সো আমরা যদি দেখি যে অ্যানেলিং এর ক্ষেত্রে আমার এই আপার ক্রিটিক্যাল টেম্পারেচার উপরে আমার হিট করা হয়েছে, দেন ইট হ্যাজ বিন কুল ডাউন। আর স্ফেরোডাইজিং, স্ট্রেস রিলিফ, রিক্রিস্টালাইজেশন যেটাই বলি সেটা কিন্তু লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার পর্যন্ত গিয়েছে। So that means I cannot heat over এটা কি 723 degree Celsius and upper critical temperature is 910 degree Celsius. So এই spheroidizing, recrystallization এগুলো করার জন্য I cannot cross 723, and for annealing and normalizing I need to cross at least 910 degree Celsius. এই লাইনটা আমার ক্রস করতে হবে। 723 তে অবশ্যই ক্রস করতে হবে। So I have to at least cross this line. Okay. সো এখন যদি আমি বলি যে কিরকম রেঞ্জ হয়, মানে কত উপরে অ্যাকচুয়ালি করতে হবে ফুল অ্যানেলিং এর জন্য, হাইপোইউটেক্টয়েড স্টিলের জন্য অ্যাটলিস্ট 30 ডিগ্রি অ্যাবভ A3 লাইন, A3 লাইনের অ্যাটলিস্ট 30 ডিগ্রি উপরে থেকে এটাকে অ্যাটলিস্ট 30 ডিগ্রি উপর পর্যন্ত এটাকে হিট করা দরকার। আর হাইপোইউটেক্টয়েডের জন্য দ্যাট মিনস ইফ আই ক্রস 0.8%, দেন হাইপারইউটেক্টয়েডের জন্য I have to go at least 30 degree above the A31 line. Okay, hypoeutectoid এর জন্য এটা A31 line. Okay, hypoeutectoid এর জন্য 3 degree above A3 line এটা, আর hypereutectoid এর জন্য এই লাইনটা। Okay, process handling এর জন্য below lower critical temperature, process handling এর জন্য below lower critical temperature এটা কি 550 থেকে 650 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অ্যাটলিস্ট যাওয়া উচিত। স্ট্রেস রিলিফ হ্যান্ডলিং এর জন্য আমার সেম বিলো ক্রিটিক্যাল টেম্পারেচার 550 থেকে 650, আর স্ফেরোইডাইজিং এর জন্য slightly below the lower critical temperature. Okay, so this is actually what is the temperature range you need to achieve in order to do it in the annealing and spheroidizing and other heat treatments. Okay. Okay, so I guess I should stop today's class here. It was very disturbing, অনেক বেশি interruption আসছে আজকে। So the next class I'll try to take it quickly, and I want to finish this annealing and normalizing in the next class so that we can cover the other heat treatments. Okay, see you in the next class. Thank you for joining.